নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই যে সপ্তাহটা, এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। কি কি সেই 9টি ঘটনা, কি কি সেই 9টি প্রাসঙ্গিকতা, কি কি সেই 9টি অবস্থান, কি কি সেই 9টি প্রেক্ষাপট, তা নিয়েই আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি আপনাদের জানতে হয়, কেননা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। যদি আপনাদের মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে আমার জীবন সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। আমি বারংবার ধরে বলেছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, পশ্চিমবঙ্গে সব অ্যাস্ট্রোলজারই এখন নিজেদেরকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে দাবি করেন, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই জন্ম ছক দ্বারা প্রেডিকশন করেন না। তার কারণ, যখন আপনি আসছেন, আপনার বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হতে পারে, তাহলে আপনি যখন আমার কাছে আসছেন, আপনার 20 বছর আগেকার গ্রহের অবস্থান, কেননা জন্মছক মানে জন্মের সময় গ্রহের মানে প্ল্যানেটরি সিচুয়েশনকে ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয়, তাহলে 20 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন, 30 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন, 40 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা যদি আমি প্রেডিকশন করি, তাহলে সেটা কি কখনো সঠিক হতে পারে? আপনারা কি বলেন? এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, যেটা কিন্তু সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা পারেন না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আপনি কখনো হাত এগিয়ে দেবেন না। অ্যাস্ট্রোলজি মতে এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে তো বটেই, হাত দেখাকে কিন্তু অ্যাস্ট্রোলজি বলা হয় না, বা হাত দেখাটা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। প্রথমত, হাতের রেখাগুলো কিন্তু সৃষ্টি হয় নার্ভের দ্বারা। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাহলে হরমোন আর নার্ভ দুটো এক জিনিস নয়। দ্বিতীয়ত, যখন কোনো প্রেডিকশন করতে হয়, এটা মাস্ট, এবং প্রেডিকশনটা মূলত লগ্ন দ্বারা যেহেতু হয়, অনেক সময় ক্যালকুলেশনটা রাশি দ্বারাও কিন্তু হয়, তাহলে রাশি এবং লগ্ন কিন্তু মাস্ট। হাত দেখে, কেবল হাত দেখে অ্যাজাম্পশনের উপর আমি লগ্ন রাশি বলতে পারি, কিন্তু তার একদম সায়েন্টিফিক কোনো ওয়ে নেই বা নির্দিষ্ট প্রমাণ নেই এই জাতকটির এই রাশি, এই লগ্ন। কেমন হোরা পদ্ধতি, হাত দেখা, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। সংখ্যাতত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, কেননা
অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের সময়, অ্যাস্ট্রোলজিক্যাল ভাইব্রেশন পার্সেন্টেজ বের করার সময় সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা পরিপূর্ণ প্রেডিকশন করা সম্ভব নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষ, বৃষ, মিথুন এরকম করে মিন, এই যে ছকটা একে কালপুরুষ ছক বলে। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব। এবং লাস্ট 7.5 বছর ধরে আমি সেটা দেখিয়েও এসেছি। সুতরাং আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করতে বা ছক ক্রিয়েট করতে পারেন বা প্রেডিকশন করতে পারেন। এই সমস্ত কিছুকে দেখে তারপর কিন্তু আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। তার কারণ অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যাচ্ছেন মুড়ি বেগুনি খেতে নয়, দক্ষিণী হাওয়া একটু গায়ে লাগিয়ে আসি বলে নয়, আপনার জীবনের প্রতিবন্ধকতা সেইটাকে মূলত জানার জন্য। কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। কেননা পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করলো এবং তারপর আপনি চিন্তা করলেন দূর আবার নেগেটিভিটি অফ করো, আবার পয়সা খরচ করো। তিনি যা ভালো বোঝেন তাই ঠিক। তিনি ছাড়া গাছের পাতা পর্যন্ত হেলে না, তিনি চাইলে সবকিছু হয়। ভাগ্যে যেটা আছে সেটা ঘরে ছুটে এসে আমার হবে। এই যে ভুল ফিলোসফিক্যাল কথাবার্তাগুলোকে আমরা পোষণ করছি, ধীরে ধীরে তাদেরকে লালিত পালিত করে বড় করে তুলছি। তাই জন্যই সামাজিক পরিবর্তনের অসুষ্ঠ গঠন রীতি অর্থাৎ কুসংস্কার আমাদের মনকে ক্রাশ করছে, চিন্তা শক্তিকে ক্রাশ করছে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই কুসংস্কারের কথা বলে না। কেমন এগুলোকে মাথায় রেখেই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আমার কাছে যদি আসতে হয়, খুব চটজলদি 3টে নিয়ম আছে, সেই নিয়মটা বলে দিই। নিয়মটা মানতে পারলে তবেই আমার কাছে আসবেন, তা না হলে আমার কাছে এসে অহেতুক অর্থ অপচয় করবেন না। প্রথম নিয়ম যেটা, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনারা আপনাদের ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দিদি, বাবা মা, স্বামী স্ত্রী কাউকেই নিয়ে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা কিন্তু ফর এভারের জন্য ক্লোজড। আর তৃতীয় যেই নিয়মটা সেটা বললামই, যে নেগেটিভিটিকে আমি যখন ফাইন্ড আউট করলাম, আপনি যদি এতটাই সিরিয়াস হন যে যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক আমি আমার নেগেটিভিটিকে অফ করবই, এই মানসিকতা আপনার মধ্যে যদি থাকে, তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন। আমার চেম্বারে আপনাকে স্বাগত। তবে বারবার ধরে বলছি, আমার কাছে আসার আগে ভালো মতন আমার অনুষ্ঠান দেখবেন, আমি কি বলতে চাইছি সেটা দেখবেন। কেননা অ্যাস্ট্রোলজি নিয়ে আজকের দিনেও কিন্তু আমরা কুসংস্কারচ্ছন্ন, তাই জন্য মিরাকল ম্যাজিক একটা সাবজেক্ট বলে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি। এখন এই যে কয়েকটা দিন, 17 তারিখ থেকে 23 তারিখ, আমি যদি মেষ রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে প্রথমত হচ্ছে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু 3 নাম্বার ঘরকে পজিটিভ ভাবে ভাইব্রেট করছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল।
এখন মঙ্গল এবং বুধের কানেকশন ক্রিয়েট হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যেই জায়গাটা, আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি বা আমার কোনো লক্ষ্য রয়েছে, লক্ষ্য নির্ধারণের পেছনে যখন আমি ছুটছি, তখন আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে সঠিক বলে মনে করছে, যেইভাবে কাজ করা উচিত বলে মনে করছে, আমি ফিজিক্যালি কিন্তু সেই ধরনের কাজ করছি। আমার বুধ অর্থাৎ আমার বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক যেটাকে স্বীকার করে নিচ্ছে, মেনে নিচ্ছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্মও কিন্তু সেটাকে মেনে নিচ্ছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস বা লক্ষ্য নির্ধারণের জন্য। এটা অত্যন্ত পজিটিভ জায়গা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটাকে বোঝা যায়। 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 3 নাম্বার ঘরে ফিজিক্যালি যখন হিট করছে, তখন ডেফিনিট ভাবে মানসিকতা, মনোভাবের জায়গাটার মধ্যে আমার যে কর্মকে বিলিভ করা, কর্ম করা, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা কিন্তু আরো ইনক্রিজ করবে এবং সেখানে বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্কের সাপোর্ট থাকবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সেই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু বুধের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে দুটো অ্যাঙ্গেল রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা, দেখা গেল আমার পার্সোনাল ছকের মধ্যে মঙ্গল নেগেটিভ হয়ে রয়েছে, বুধ নেগেটিভ হয়ে রয়েছে বা শুক্র নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যখন সিদ্ধান্ত কেউ গ্রহণ করে, তখন কিন্তু সেই সিদ্ধান্তটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না এবং তখন কিন্তু আমি স্ক্যাটার্ডলি মুভ করতে থাকি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে থাকি, সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। এবং আগে থেকেই কিন্তু প্রেডিক্ট করিনি, আমার বোধহয় এখন ভালো চলছে, তার মানে ভালো চলবে, আমি আরো দেখা গেল লগ্নি করতে শুরু করলাম, বা আমার খারাপ চলছে, তাহলে বোধহয় এটাই আমার খারাপ, আমি রুট চেঞ্জ করে ফেললাম। আগে থেকে সিদ্ধান্ত করে নেবার প্রবণতা সৃষ্টি হয়। আর যদি পজিটিভ অর্থে থাকে, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওই যে বললাম, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্কের সাথে আমার যে কর্মের জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা আমাকে কিন্তু কি করবে, অড সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবে। প্রথমত শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনটা ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে, এবং বিশেষ করে সেকেন্ড হাউসকে যখন হিট করছে, তার মানে সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, এই যে অড সিচুয়েশন থেকে আমি কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবো, এটা অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘর দ্বারা আমি একটা কথাই কিন্তু বলবো, অনেক কিছুই বলে ফেলেছি 3 নাম্বার ঘর দ্বারা, আরেকটা কথাও বলবো, সেটা হচ্ছে ভাই বা বোনের সাথে কখনো কিন্তু মামলা, মকদ্দমা, পুলিশি ঝামেলা যদি চলে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ভাইয়ের সাথে দেখা যাচ্ছে আমি দাদা বা আমি দিদি, আমার ভাই বা বোন যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, তাহলে কিন্তু সামনাসামনি বসে সেটাকে শর্ট আউট করে নেওয়াটা যুক্তিযুক্ত হবে। কোনোভাবে যেন আমি আইনত জটিলতায় না জড়াই। কেমন? এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 4 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে 4 নাম্বার কি বলেছিলাম, 1 4 7 10, তাহলে 1 4 7 10 মধ্যে কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রাজ্য হলো না কেন,
না বৃহস্পতি এবং চন্দ্র ফিজিক্যালি যদি 1-4-7-10-এ বসে থাকে, বা বৃহস্পতি থেকে যদি 1-4-7-10 আমাদের চন্দ্র থেকে যদি 1-4-7-10-এ বৃহস্পতি বসে থাকে, তাহলেও কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি হয়। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্রের রিফ্লেকশন গজকেশরী যোগ সৃষ্টি হলেও সেটা রাজযোগ সৃষ্টি হলো না। কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের যে অবস্থান অত্যন্ত পাওয়ারফুল, এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেছে। তাহলে প্রথমত হচ্ছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য আমি কি নিজেকে উপযুক্ত করছি? মেষ রাশির জাতক জাতিকাদের ডেফিনেট ভাবে কিন্তু উপযুক্ত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে বুঝি, আমাদের জীবনের আনন্দের জায়গাটাকে বুঝি, পারফেক্ট হয়ে রয়েছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন, বৃহস্পতি এবং চন্দ্রের যে একত্রীকরণ, সেই চন্দ্র কিন্তু শনিকে রিফ্লেক্ট করছে। তাহলে মাতৃ প্রভাবটা কিন্তু পজিটিভ নয়। নয় মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, নয় মায়ের সাথে হঠাৎ করে মতবিরোধ হয়ে গেল, মায়ের সাথে সেপারেশন বা ছাড়াছাড়ির জায়গাটা চলে এলো, তা না হলে মা অসুস্থ হয়ে গেল। এইগুলোর মধ্যে কোনো না কোনো জিনিস কিন্তু ঘটবেই ঘটবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এখন যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 5 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কোথায় বসে রয়েছে? সূর্যের ঘরে। সূর্য উচ্চস্থ রয়েছে এবং স্বক্ষেত্রে রয়েছে, এবং সেখানে কিন্তু বুধের অবস্থান রয়েছে। বুধাদিত্য যোগ মানে কি? বুধাদিত্য যোগ মানে হচ্ছে যে ভাবটাতে বসে থাকে সেটা ইনক্রিজ করে, বুদ্ধিকে পারফেক্ট ইমপ্লিমেন্ট করার একদম পারফেক্ট এই সময়টা আমি লক্ষ্য করতে পারছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সন্তান সুখ থেকে যদি বঞ্চিত হয়ে যাই, এই সময়টায় সন্তান সুখ কিন্তু আমি পাবো। আর তৃতীয় যেই ব্যাপারটা, সেটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে সফলতার জায়গাটা 100% এবং সবচেয়ে বড় কথা, সফলতার জায়গাটা বরঞ্চ আরো ইনক্রিজ হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা বুধাদিত্য যোগ কিন্তু ইনক্রিজ করায়। এখন 6 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, শুক্রের যে অবস্থান, প্রথমত নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিস পরিবর্তন করার ক্ষেত্রে, হ্যাঁ আমি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলাম, কখনো যেন না করি। সার্ভিসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সার্ভিস পাওয়ার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বরং হঠাৎ করে আমি কিন্তু সিচুয়েশনের মধ্যে চলে আসতে পারি। তার কারণ শত্রুতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যাদের ঋণের পিঠে ঋণ চাপছে, এই সময় মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার এমন কিছু ক্রাইসিস হলো যে ঋণের পিঠে ঋণ চাপতে শুরু করলো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ভেরি ভেরি কনসাস এবং কনসাস, লেন্দি প্রসেস কোনো রোগকে ফাইন্ড আউট করা হতে পারে এই সময়ে। খুব সাবধান কিন্তু হওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু জীবনের সংঘর্ষকেও যেহেতু বোঝা যায়, খুব সাবধান হওয়া প্রয়োজন। অকস্মাৎ আমার জৈবিক যে চাহিদা, সেই চাহিদা কিন্তু ফুলফিল নাও হতে পারে, বা জৈবিক চাহিদার জন্য আমার যে স্ট্রাগল, আমার যে লড়াই, হঠাৎ করে প্রতিবন্ধকতার শিকার হয়ে যাবার জায়গা বা সিচুয়েশনে চলে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা বেড়ে যাবে, এবং যারা শত্রু হবে, শুক্র এবং বুধের অবস্থান, মুখ মিষ্টি, মনে হবে বন্ধু, মনে হবে আপনজন, কিন্তু তারা অ্যাকচুয়ালি কিন্তু তারা শত্রু, এবং সোকল যাদেরকে আমরা গুপ্ত শত্রু বলি, সেই জায়গাটা। 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ শুক্রের আন্ডারে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে উচ্চস্থ শনিকে হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার যে কোনো সম্পর্ক, তুমি এবং আমি মিলে, আমরা সোকল যাকে আমরা পার্টনারশিপ বলি, সেইখানে যেন কোনো ইললিগেল মোটিভ না থাকে, ইললিগেল অ্যাক্টিভিটিস না থাকে, অবৈধতা যেন কখনো না থাকে, স্বচ্ছতা, পবিত্রতা এবং কমিটমেন্ট বলে একটা শব্দ আছে, সেইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মাস্ট।
কেমন? সুতরাং এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ডেফিনিট ভাবে কি পার্টনারের সাথে সম্পর্ক, যদিও আমি এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যেহেতু রবি একদম উচ্চ মাত্রায় রয়েছে এবং বুধাদিত্য যোগ রবির পাওয়ারটাও বাড়িয়ে দিচ্ছে, সুতরাং পার্টনারশিপ বিজনেস না করে আমি যদি একক বিজনেস করি এবং যদি আমি নিজেকে বিশ্বাস করি, আমি যদি ডেসপারেট হই, নিজের উপর ভরসা করি, তাহলে কিন্তু বিপুল অর্থ ইনকামের জায়গা এই আমাদের মানে বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেমটা কি হবে, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে পার্টনারের ক্ষেত্রে, সেটা কিন্তু বিজনেস পার্টনারের ক্ষেত্রেও, সেটা লাইফ পার্টনারের ক্ষেত্রেও আমার আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু প্রবলেমে ফেলতে পারে। আমার মতন করে আমার বউকে সাজতে হবে, আমার মতন করে আমার বউকে খেতে হবে। দেখা যাচ্ছে তুমি বেশি খাবে না, তুমি স্লিম ফিগার করো, আমি মোটাবে পছন্দ করি না, একটা এক্সাম্পল দিচ্ছি। বউয়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, এই যে আমার অপোজিটে যে থাকবে কম্প্রোমাইজ করতে হবে। বিজনেস ক্ষেত্রে আমি যেমন বলবো সেরকম ভাবে টাকা লগ্নি করতে হবে, সেরকম করে বিজনেস করতে হবে। পার্টনার দেখা গেল অফেন্ডেড হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু জয়লাভের জন্য, এই আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু সফল হওয়ার জন্য, ভালোর জন্য, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু যখন আমি আমার মত বা আমার মতন করে সবকিছু, আমি যেটাকে সঠিক মনে করছি, আমি যেটাকে বেঠিক মনে করছি, আমার পার্টনারকেও সেটা সঠিক সেটা বেঠিক এবং আমার মতন করে তার ক্রিয়াকল্প করতে হবে, তখন কি হয়ে যায়, সেটা ওই 7 দিনের জন্য ঠিক আছে, লাস্টিং হলেই বা লেন্দি প্রসেস হলেই কিন্তু সেই সম্পর্ক, যে কোনো সম্পর্ক, প্রফেশনালি পার্সোনালি যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু ছেদ চলে আসে। 8 নাম্বার ঘরে মঙ্গলের রিফ্লেকশন রয়েছে, ওই যে বললাম 8 নাম্বার ঘরের মঙ্গলও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। একটু কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন যে আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে ওয়েস্ট অফ এনার্জি করে ফেলছি না তো, কেননা বুধের সাথেও রয়েছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা চলে যাচ্ছে না তো, আমি অহেতুক পরিশ্রম করছি না তো। পরিশ্রম করতে হবে বলে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস, পরিশ্রম করতে হবে বলে আমি অহেতুক পরিশ্রম করছি না তো, এই জায়গাটাও কিন্তু ফাইন্ড আউট করার প্রয়োজন আছে। চাপা স্বভাবের হতে পারে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক আর অন্য কেউ ঠিক নয়, এই মানসিকতা থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে রয়েছে 4th হাউস, জীবনের আনন্দের জায়গায়, সংযোগের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। গুরু, টিচার, পথপ্রদর্শকের সঠিক গাইডেন্সের জায়গাটা মারাত্মক পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছো, টেরিফিক সময় মেষ রাশির জাতক জাতিকাদের এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সম্মান বৃদ্ধির জায়গাটা, তোমাকে মানুষ সম্মান করতে শুরু করবে, তোমার যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেইটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, মানে ভাবমূর্তিটা, মানুষ তোমাকে সম্মান করবে। কর্মস্থানে তোমার বা ব্যক্তিগত জীবনে যে কোনো ক্ষেত্রে তুমি যে কথাটা বলছো তার ভ্যালু বেড়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে 10 নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের রিফ্লেকশন এবং উচ্চস্থ শনির রিফ্লেকশন। তাহলে একটা জিনিস, 10 নাম্বার ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তান ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তার মানে 10 নাম্বার ঘরটা হচ্ছে কি, 10 নাম্বার ঘরটা হচ্ছে জংশন, ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, প্রত্যেক মানে 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। এই প্রত্যেকটি ভাব যদি পজিটিভ ভাবে আমার জীবনে রিফ্লেক্ট করে তবেই করবে যদি 10 নাম্বার ঘরটা উচ্চস্থ থাকে। তাহলে এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি অসৎ হই, আমার মধ্যে যদি কাজ করার প্রবণতা না থাকে, যে কোনো অড সিচুয়েশনকে ওভারকাম করার প্রবণতা না থাকে, রুলস অ্যান্ড রেগুলেশনস যদি না থাকে, কমিউনিকেশনের জায়গাটা যদি না থাকে, তাহলে কিন্তু আমার 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টা দিককে, 11টা দিকই কিন্তু নড়ে যেতে পারে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে।
কিন্তু আমি যদি এই যে কমিউনিকেশনের জায়গা, রুলস এন্ড রেগুলেশনস এর জায়গা, ডিসিপ্লিনের জায়গা, কমিউনিকেশনের যেগুলো বললাম, হার্ড ওয়ার্কিং এর জায়গা, এইগুলো যদি সত্যি সত্যি আমি করি, তাহলে আমার জীবনের 11টা ভাব যা রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, প্রত্যেকটা দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট এই সপ্তাহে আমি লক্ষ্য করতে পারছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 11 নম্বর ঘরটাকে যদি দেখা যায়, সেখানে যেহেতু রাহুর প্রবণতা রয়েছে এবং রিফ্লেকশন রয়েছে এবং উচ্চস্থ শনিরও রিফ্লেকশন রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু একটা ক্ষেত্রে হওয়া প্রয়োজন। আমি কাজ করতে না করতেই রেজাল্টের আশা করছি। অনেক সময় কিন্তু এই 7 দিনের মধ্যে আমি যে কাজটা করছি তার রিফ্লেকশন নাও পেতে পারি, সুদূর প্রসারী হতে পারে। তাহলে কর্মফলের জন্য কাজ করো না, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন। তাহলে তুমি তোমার কাজটা করে যাও, যেটা শ্রীকৃষ্ণ বারংবার বলেছিলেন, গীতার বিখ্যাত বাণী রয়েছে। তোমার কাজটা করো, কর্মফল পাওয়ার জন্য কাজ করো না, লোক দেখানোর জন্য কাজ করো না, শো অফ করা বন্ধ করো। কেমন? তবে রাহু উচ্চস্থ হয়ে থাকা মানে আমার কর্মটা, আমি যে কাজটা করছি বা আমার সফলতার জায়গাটা ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমি 40% দেখা যাচ্ছে 40% হয়েছিল, সেখান থেকে 50, 60, 70% ইনক্রিজ সব ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি কিন্তু আমার খুব কাছের আত্মীয়, একদম খুব কাছের আত্মীয় পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করতে পারছি না। আমার ফ্যামিলি ফ্রেন্ড পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করতে পারছি না, শত্রুতার জায়গা। এবং আমার কাছের বন্ধু এবং দূরের বন্ধুর জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গা থেকে পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অনেক সময় আমরা বাইরে প্রকাশ করি না অবৈধ চিন্তাধারা, মানসিকভাবে আমরা অনেক সময় অবৈধ হয়ে যাই, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নম্বর ঘরটাকে যদি দেখা যায়, আমি বারবার ধরে বলেছি উচ্চস্থ শনির রিফ্লেকশন, কেননা বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে এবং বৃহস্পতির ঘরে শনি, মিনের ঘরে যখন বসে রয়েছে নেপচুনের সাথে, তাহলে শনির যে রিফ্লেকশনটা, অর্থাৎ সততা, নৈতিকতা, অবৈধতা ত্যাগ করা, নিয়মানুবর্তিতা, একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঘাম জড়ানো, কঠোর কঠিন পরিশ্রম করা, এইগুলো কিন্তু আমার মানে কি বলবো, আমার ছাড়পত্র হবে। আমি এই সপ্তাহটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করব না পজিটিভ অর্থে ব্যবহার করব। কেননা যতই এখন ভাদ্র মাস পড়ে যাক, এটা মাথায় রাখার প্রয়োজন আছে, বৃষ্টি এখনো পড়বে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, অনেক সময় শরীর খারাপ হবে, অনেক ছুটি ছাটা আছে, অনেক সময় মনে হয় ঘুরতে চলে যাই। কিন্তু রিয়েল কর্মী যারা, তারা কাজ যে কোনো পরিস্থিতি, দুনিয়া এই দিক থেকে ওই দিক হয়ে গেলেও কাজে কিন্তু তারা ফাঁকি দেয় না। তুমি কি তাদের দলে পড়ছো? যদি তুমি তাদের দলে পড়ো, তাহলে মেষ রাশির জাতক বা জাতিকা হিসেবে নেক্সট যে 7টা দিন পুরোপুরি তোমার অনুকূলে। এখানে 12 নম্বর ঘরে শনির ব্যাড রিফ্লেকশন বা শনিকে ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। আর শনির 7.5 চলছে বলে বাবা 12 নম্বর ঘরে শনির 7.5 চলছে, হ্যাঁ, এইসব নিয়ে ভেবই না। কেননা উচ্চস্থ শনি 7.5 চলাকালীন, যদিও আমি মেষ রাশির আলোচনা করছি, মেষ রাশি সাপেক্ষে 12 নম্বর ঘর উচ্চস্থ শনি, এবং উচ্চস্থ শনি, তোমার যদি শনি পাওয়ারফুল উচ্চস্থ থাকে, তাহলে এই সময় কিন্তু বিদেশ ভূমি অত্যন্ত পজিটিভ। পশ্চিমবঙ্গে জন্মেছি, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে কাজ পাওয়ার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে। আমি ভারতে জন্মেছি, বিদেশে আছি, টেরিফিক। 12 নম্বর ঘরে উচ্চস্থ শনি কিন্তু বিদেশ বা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি, টেরিফিক টেরিফিক টেরিফিক। ভুলভাল গ্রহের ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলে মানুষকে ভয় দেখায় যারা, তারা কিন্তু রিয়েল অ্যাস্ট্রোলজার নয়। কেননা শনি মারাত্মক, শুধু শনি কেন, প্রত্যেকটি গ্রহের যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মারাত্মক পাওয়ার রয়েছে। মাথায় রাখার প্রয়োজন, সদর্থক না নঙ্গর্থক তোমার জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে, তার উপর সেই প্রভাবটা তোমার জীবনে পজিটিভ না নেগেটিভ ভাবে পড়বে,
সেটা বোঝা যাবে। শনি যখনই নেগেটিভ হয়ে যাবে না, তখন তুমি কখনোই ডিসিপ্লিন হবে না। আমি ডিসিপ্লিন, কর্ম করছি, কঠোর কঠিন পরিশ্রম করছি এবং রুলস অ্যান্ড রেগুলেশনস কে মেনে চলছি, নৈতিকতাকে মেনে চলছি, অবৈধতা কাজকর্ম বিন্দুমাত্র করছি না, অথচ আমার শনি নিচস্থ। যেদিন একজন 140 কোটি মানুষের একজন মানুষ প্রমাণ দিতে পারবে, দেখুন আমি তো এই করছি, অথচ আমার শনি নিচস্থ, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে জন্মেছিলাম তখন তার কথা বাদ দিন, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে, সেদিন আর অ্যাস্ট্রোলজি করব না। আমার এক কথা চ্যালেঞ্জ রইল, কখনো নয়। আমি যেভাবে রিয়াকশন রিপারকেশন হচ্ছে সেরকম ভাবেই কিন্তু আমার হরমোনাল ফাংশন হচ্ছে, তার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু আমার প্ল্যানেটরি সিচুয়েশন। অন্তত কয়েক হাজার পার বুঝিয়েছি। এবার মানুষ যদি বুঝতে না চায়, মানুষ যদি ভয় পেতে চায়, আমার কিছু করার নেই। আজকের মতন এটুকুই, নমস্কার।